বন্ধুরা, কোভিডের সময় আমি যখন এই ইউটিউব স্টার্ট করেছিলাম, মানে ইউটিউবে কন্টেন্ট বানানো শুরু করেছিলাম, তখন আমি শুরু করেছিলাম এই বিদেশে আসার ব্যাপারে স্টুডেন্টদেরকে বিভিন্ন রকম টিপস দেওয়া এবং ওয়ার্ক পারমিট নিয়ে আপনি কোন দেশে যাবেন, ওয়ার্ক পারমিট কী করে জোগাড় করতে হয়, ওয়ার্ক পারমিটের অ্যাব্রিভিয়েশন কী করে ওয়ার্ক পারমিট পাওয়া যায়, কারা দেয়, ইত্যাদি বিষয় নিয়ে আমি পর্যালোচনা করতাম, আলোচনা করতাম। এটাই ছিল আমার ইউটিউবের স্টার্টিং জীবন। তখনকার বেশ কিছু ভিডিও আবার ভাইরালও হয়েছে। পরবর্তীতে দেখলাম যে এই চ্যানেলটা খুব একটা চলে না। তার মূল কারণ হলো যে আমি যে কথাগুলো বলি, সত্য কথাগুলো বলি, এগুলো মানুষ পছন্দ করে না। মানুষ মিথ্যে আশ্বাসগুলোকে আঁকড়ে ধরে। যেমনটি ধরুন, একজন স্টুডেন্ট এখানে এসছে 1 বছর আগেই, এসে সে পড়াশোনা করছে, পাশাপাশি চাকরি করছে এবং দেখছে যে ভার্চুয়াল মিডিয়াতে এই দেশ সম্পর্কে বা ইউরোপ সম্পর্কে স্টুডেন্টদেরকে টিপস দিলে ভালো ভিউ হয়। উনি শুরু করলেন একটি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তার জীবন, এবং কন্টেন্ট দেওয়া শুরু করলেন সত্য মিথ্যা মিলিয়ে। যতটুকু উনি জানেন সেটুকু তো বলেনি, যতটুকু জানেন না সেটুকু বানিয়ে বলে মানুষকে মিসগাইডেড করা শুরু করে দিল। এবং মানুষকেও দেখলাম যে ওই সমস্ত কন্টেন্ট দেখার জন্য ঝাঁপিয়ে পড়ছে, ভালো ভালো ভিউ হচ্ছে। আমি ভাবলাম আমার এই সত্য কাহিনীগুলো কেউ পছন্দ করছে না, কাজে আমি ওখান থেকে সরে গেলাম। আমি সরে গিয়ে আমি সিনেমার মানুষ, আবার সিনেমা নিয়ে ওই শাকিব খান সিনেমা, বাংলা সিনেমা, এগুলো নিয়ে আলোচনা করছি, ভালোই আছি। কিন্তু ইদানিং আবার সেই সমস্যাটা শুরু হয়েছে। আমাকে অনেক অনেক ছোট ছোট ছেলে মেয়েরা যারা পড়াশোনা করতে চায়, যারা বিদেশে আসতে চায়, অনেক ভাইরা, বন্ধুরা, বোনরা আমাকে অনর্গল মেসেজ করে যাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে, আমার মেসেঞ্জারে, এবং আমাকে লিখেও জানাচ্ছেন, ভাই আপনি একটা কিছু বলেন, এখানে যাবো কি করে, কোথায় একটা ভালো এজেন্সি পাবো, লাভ 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 অনেক কিছু। আমি একদম অস্থির হয়ে গেছি। এটা নিয়ে কদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, দেখলাম খুব একটা ভিউ হয় না, আমি আবার ইন্টারেস্টেড ছিলাম না। কিন্তু আজকে ইন্টারেস্টেড না হয়ে পারলাম না, কারণ আমি কিছু ভিডিও দেখলাম যে কিছু স্টুডেন্টই বলবো, ওরা নিজেদের পায়ের নিচে এখনও মাটি হয়নি, মাত্র এসছে 2 বছর আগে, তারা ভিডিও বানিয়ে ইউরোপ সম্পর্কে, ইভেন কি সুইডেন সম্পর্কে কিছু মিথ্যে তথ্য আদান প্রদান করছে, তাদের ভিউ হচ্ছে। এরকম শুধু এই যারা এখানটায় আছে বা যারা জার্মানিতে আছে, পর্তুগালে আছে, ডেনমার্কে আছে, ফিনল্যান্ডে আছে, তারাই শুধু নয়, অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ঢাকায় বসে আছেন অফিস খুলে, এবং ওখান থেকে বিভিন্ন ওয়েবসাইট ঘেটে আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছে, আপনারা দেখছেন, কেউ গাইডেড হচ্ছেন, কেউ মিসগাইডেড হচ্ছেন। তো ভাবলাম এগুলো অ্যাকচুয়ালি বন্ধ হওয়া দরকার। তা আমি তো বন্ধ করার কেউ নই, কারণ আমি সরকারি কোনো মানুষও নই, আমি আইনের কোনো মানুষও নই। আমি ভাবলাম আমি একটা ছোট্ট ভিডিও করি আপনাদের সাহায্যের জন্য, যে দেখুন, অহেতুক ভিডিও দেখে কোনো দিন আপনি ইউরোপে আসতে পারবেন না। যদি এই সমস্ত ভিডিও দেখেন আপনার মাথাটা খারাপ হয়ে যাবে। আপনি একবার পর্তুগালে জাম্প করবেন, একবার ফিনল্যান্ডে জাম্প করবেন, একবার এস্তোনিয়াতে জাম্প করবেন, একবার পোল্যান্ডে জাম্প করবেন, কোথাও আপনার যাওয়া হবে না। আপনাকে প্রথমে ডিসিশন নিতে হবে আপনি কোথায় যাবেন, সেই দেশটি আগে আপনাকে সিলেক্ট করতে হবে। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি এই মুহূর্তে বলবো ইউরোপের সেই একটু ধনাঢ্য রাষ্ট্র যেগুলো আছে সেগুলোর দিকে তাকাবেন না। যেমনটি ধরুন জার্মানি, ফ্রান্স, ইটালি, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, এইসব দিকে তাকাবেন না, তাহলে আপনার যাওয়া হবে। বন্ধুরা, আপনারা চলে যান ইউরোপের যে 26টি দেশ আছে, তার কিছু কিছু দেশ আছে যারা ইউরোপিয়ান ইউনিয়নে আছে, এবং ওরা কম্পারেটিভলি একটু কম ধনাঢ্য দেশ। যেমনটি ধরেন এস্তোনিয়া, লাটভিয়া, পোল্যান্ড, তারপর চেকোস্লোভাকিয়া, এই সমস্ত দেশে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার যাওয়া সহজ হবে, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যেতে পারবেন। কারণ এই সমস্ত দেশে কিছু সুবিধা আছে যেগুলো সেই ধনী রাষ্ট্রগুলোর মধ্যে নেই, যেগুলো ধরেন সুইডেনে নেই, ডেনমার্কে নেই, ফিনল্যান্ডে নেই, জার্মানিতে নেই, ফ্রান্সে নেই, ইভেন কি অস্ট্রিয়াতেও নেই। আপনারা এমন কোনো দেশ সিলেক্ট করেন এবং ডিসিশন নিয়ে নেন যে আমি ওখানটায় যাব। যেমনটি ধরেন আপনি ডিসিশন নিলেন আপনি এস্তোনিয়া যাবেন। এস্তোনিয়া ইউরোপের দেশ, উত্তর পূর্ব কোণে অবস্থিত, বাল্টিক সাগরের পরে ছোট্ট একটি দেশ, আয়তনে আমাদের দেশের চেয়েও ছোট, লোক সংখ্যা মাত্র 13 লক্ষ কি 14 লক্ষ, অপার সম্ভাবনার দেশ। একটা জরিপে দেখা গেছে প্রচুর টুরিস্ট ইদানিংকালে এস্তোনিয়াতে যাচ্ছে। তালিন রাজধানী শহর,
ওখানে প্রচুর ট্যুরিস্ট সামারে যেয়ে থাকে, উইন্টারে খুব একটা বেশি যায় না। তখন ওদের এখানে প্রচুর কর্মীর দরকার হয়। ওখানে অবশ্য আপনি ওয়ার্ক পারমিট হিসেবে নিয়েও যেতে পারেন, সেগুলো আমি আপনাকে অ্যাডভাইস করবো। ডিরেক্ট আপনারা ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন। আমি ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো আপনাদেরকে নিচে দিয়ে দেবো। এটা হলো ওয়ার্ক পারমিট। আমি ওয়ার্ক পারমিট নিয়ে আজকে আলোচনা করব না, আমি আলোচনা করব স্টুডেন্ট নিয়ে। এস্তোনিয়াতে যদি কোনো স্টুডেন্ট আসতে চান, যে কম টাকায় আপনি এস্তোনিয়াতে সেমিস্টারে পড়তে পারবেন, মানে সেমিস্টার ফিস দিতে পারবেন, তার 3 গুণ টাকা গুনতে হবে আপনাকে ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে এইসব দেশে আসতে গেলে। আপনি 3 থেকে 4 লক্ষ টাকা সেমিস্টার দিয়ে আপনি আরামসে একটা সেমিস্টার পড়তে পারবেন। আর কাজের ব্যাপারে যদি বলেন, সেটা অপার সম্ভাবনা আছে, প্রচুর কাজ আছে। কারণ আপনাকে তো বুঝালাম যে দেশটির জনসংখ্যা এত অল্প, যেখানে আমাদের দেশে 18 কোটি মানুষ আছে, সেখানে আছে 13 লাখ। 18 লাখও নেই। ওখানে সবসময় কাজের মানুষের দরকার হয়। কাজের মানুষ বলতে আপনি প্রথম গিয়ে তো আর ভাষা জানেন না, রেস্টুরেন্টে কাজ করতে পারবেন। আপনি যদি কম্পিউটারে একটু ভালো নলেজ থাকে, কম্পিউটারে কাজ করতে পারবেন। আর কাজ ইউরোপে আসার পর আপনাকে সেটা ভাবলে চলবে না আপনি কি কাজ করছেন। আপনার একটা কাজের দরকার, যে কাজটা করে আপনি মাসে অন্তত 700-800 ইউরো কামাতে পারবেন এবং আপনার টিউশন ফি আপনিই দিতে পারবেন। এমন সুযোগ কিন্তু আপনি অন্য কোনো দেশে পাবেন না। পোল্যান্ডে পেতে পারেন। পোল্যান্ডে টিউশন ফি এস্তোনিয়ার চেয়ে একটু বেশি হলেও পোল্যান্ডে কাজের সুবিধা আমি যেটা দেখে এসেছি এত নেই কাজের সুবিধা যতটুকু এস্তোনিয়াতে আছে। কারণ আপনারা জানেন পোল্যান্ড অনেক বড় দেশ এবং অনেক ভালো পপুলেশন আছে, ওদের খুব একটা কাজের লোক দরকার হয় না। ইদানিং আরও দরকার হচ্ছে না। যে পোল্যান্ডের একটা সময় পোলিশ পিপুলরা, মানে পোল্যান্ডের জনগণ, তারা বিভিন্ন ইউরোপিয়ান দেশে চলে যেত, ওখানে গিয়ে কাজ কাম করতো। যেমনটি ধরেন সুইডেনে আসতো, ডেনমার্ক আসতো, ফ্রান্স যেত, ইংল্যান্ডে যেত। ওদের আর্থিক অবস্থা ভালো হয়ে যাওয়াতে ওরা এখন নিজ দেশে ব্যাক করেছে। ওদের এখন খুব একটা জনসংখ্যা বাইরে কাজ করে না, কারণ ওরা নিজ দেশেই এখন প্রচণ্ড রকম শক্তিশালী হয়ে গেছে ফাইন্যান্সিয়ালি। কাজে ওখানে কাজের প্রবলেম এখনও বিদ্যমান। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, আমি ওয়ারশো, তারপর গাদানিয়া এইসব জায়গা ঘুরে এসেছি, দেখে এসেছি। প্রচুর স্টুডেন্ট আছে এখনও যারা আগে এসছেন। এই মুহূর্তে যদি আপনি বেরিয়ে যেতে চান বাংলাদেশ থেকে অ্যাজ এ স্টুডেন্ট, আপনার টার্গেট করেন এস্তোনিয়াতে। এস্তোনিয়াতে আপনি যদি চান্স পেয়ে যান, চান্স অনেক বেশি। 95%, 90% লোক ভিসা পাচ্ছে, মানে স্টুডেন্টরা। আপনিও পাবেন। ওখানে আইএলটিএস এর স্কোরও এমন কোনো লাগে না। তবে অনেকেই বলে স্কোর নাকি লাগেই না, আইএলটিএস লাগেই না। সেই বিষয়ে একটু বলতে চাই, এটা একটা ভ্রান্ত ধারণা। যে সমস্ত ইউনিভার্সিটি বলে আমাদের আইএলটিএস লাগবে না, তারা অ্যাকচুয়ালি ওই স্ট্যান্ডার্ডের ইউনিভার্সিটি নয়। আপনারা ট্রাই করবেন পাবলিক ইউনিভার্সিটিতে। পাবলিক ইউনিভার্সিটিতে আইএলটিএস লাগে এবং সেটা 5.5 হলেও হয়ে যাবে, কারণ ওদের দেশটা তো আর, ওদের ভাষা তো আর ইংরেজি নয়। ওখানে এই সুবিধাটা আছে যে 5.5 আইএলটিএসে চান্স পাবেন এবং টিউশন ফি কম, এবং আপনি নিজের কাজ করে, নিজে পরিশ্রম করে আপনার যে খরচটা তুলে নিতে পারবেন। এস্তোনিয়া সম্পর্কে আরও বিশদ কিছু জানার থাকে আমাকে কল দিবেন, আমার নাম্বার আছে। আমি সবার সাথে কথা বলি। আমি নিজে তালিন গিয়েছি কয়েকবার। আমাকে কল দিবেন যদি কোনো ধরনের নতুন কোনো ইনফরমেশন জানতে চান। আমি আপনাদের সাথে সরাসরি কথা বলবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফেসবুকের পেজে দেওয়া আছে। আমি আপনাদেরকে একটা কথাই বলি, আমি চাই ভাই, আমি চাই, মন থেকে চাই, বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট বিদেশে আসুক, এখানে সেটেলড হোক। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।